দেখে নেব খেলার সময় শিরোনাম। সিরিজ নির্ধারণী টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই শনিবার জিতলেই 20 ওভারের ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক হবেন লিটন। শেষ ম্যাচেও অপরিবর্তিত স্কোয়াড। ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। পিএসএল ফাইনালে গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা। ইনফর্ম পেসারকে পেয়ে উচ্ছ্বসিত পেশোয়ার সালমি। শিরোপার মঞ্চেও স্পিডস্টারের কাছে সেরা পারফরমেন্সের আশা। ক্রীড়াঙ্গনে প্রতিভার খোঁজে বাংলাদেশ। কাল দেশ জুড়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেটে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 21 বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মামুনুল ইসলাম। বিদায় বেলায় ক্লাব ও সতীর্থদের ভালোবাসায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফর্টিসের সঙ্গে যুক্ত থাকার আভাস। আবাহনীর হয়ে ক্লাব কাপ এশিয়ার বেস্ট গোল হওয়া এক সপ্তাহের জন্য এই জায়গাগুলি আমার হ্যাপি হওয়ার আমার খুশি হওয়ার জায়গা। এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলবে ইরান। চলমান সংকটের মাঝেই কংগ্রেসে মন্তব্য ইনফান্তিনোর। ফিফা সভাপতির দাবিতে সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-20তে জিতলেই কিউইদের ফিরতে হবে খালি হাতে। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন। দলের সাফল্যে তাকেই কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। অন্যদিকে হাল ছাড়েনি ব্ল্যাক ক্যাপস। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা, জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কোনো সফরেই একাধিক সিরিজ জেতার নজির নেই টাইগারদের। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। 20 ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারির। ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকেই ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে আমি জানি না কি হবে। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে। শেষ 4 টি-20তে সমানে সমান দুই দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও। বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ ম্যাচে এত সব প্রশ্নের মাঝে সবথেকে বড় সংখ্যাটার নাম হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার ম্যাচের সময়ের আশেপাশেই এই এরিয়াতে হতে পারে বড় ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টি বাগড়ায় যদি শেষ ম্যাচ ভেস্তে যায়, তাহলে দর্শকরা বঞ্চিত হবে আরও একটা হাই ভোল্টেজ লড়াই থেকে। যদিও বা সিরিজটা ঠিকই জিতে নেবে টাইগাররা। মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন করে স্পোর্টস বাস্তবায়িত হবে ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন করে স্পোর্টসের মূল লক্ষ্য। মেগা এই ক্রীড়া আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে খেলাধুলার 8টি ইভেন্ট। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ছাড়াও আছে মার্শাল আর্ট।
নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। মাঠ থেকে 21 বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রাখলেন এই মিডফিল্ডার। শেষ বেলায় ক্লাব এবং সতীর্থদের ভালোবাসায় মুগ্ধ তিনি। আক্ষেপ ছড়ল জাতীয় দল থেকে বিদায় বেলায় পূর্ণ সম্মান না পাওয়ার। পরবর্তী জীবনে কি করবেন এখনও ভাবেননি মামুনুল, তবে নিজ ক্লাব ফর্টিজ এফসির সঙ্গে যুক্ত থাকার আভাস দিয়েছেন তিনি। একটা অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত পরবর্তী যুগে যাদের খেলা দেখতে মাঠে গুটি কয়েক দর্শক উপস্থিত হতেন, তাদের মাঝে অন্যতম তারকা ছিলেন মামুনুল ইসলাম। বন্দর নগরী থেকে উঠে এসে মাতিয়েছেন লাল সবুজ জার্সিতে। রহমতগঞ্জের বিপক্ষে সবশেষ জড়িয়েছেন আর্মব্যান্ড। 24 মিনিট ছিলেন মাঠে। ম্যাচটা স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি ছিল না। বাফুফে পোস্ট দিয়েছিল সামাজিক মাধ্যমে। তা দেখে অনেক সমর্থক এসেছিলেন দূর দূরান্ত থেকে। পরিবারের সদস্য থেকে শুরু করে ক্লাব কর্তারাও ছিলেন গ্যালারিতে। সতীর্থরা যেন খেললেন একটা লক্ষ্যে, দলের কিংবদন্তির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখতে। তাই তো 2 বার পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস এফসি। 23 মিনিটে কোচ যখন মামুনুলকে তুলে নেন, তখন আর্মব্যান্ড খুলে সতীর্থকে দিয়ে যতক্ষণে মাঠ ছাড়ছিলেন ততক্ষণে প্রস্তুত গার্ড অফ অনার। 2 দলের সতীর্থ, ম্যানেজমেন্ট, শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন বিদায় বেলায়। মাঠ থেকে উঠে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মামুনুল। একে একে সাবেক সতীর্থ, ফুটবল কর্তারা, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত হয়ে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন তাকে। বাফুফের পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান, সদস্য ইকবাল হোসেন এবং জাকির হোসেন চৌধুরীও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। ম্যাচ শেষেও চলমান থাকে শুভেচ্ছা পর্ব। ফটো সেশনে অংশ নেন পরিবারকে নিয়ে। শেষ বেলায় ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানালেন মামুনুল। টিমকে একটা বার্তা ছিল, আমারটা হলো পরে, ফার্স্ট আমাদের 3 পয়েন্ট দরকার। কারণ আপনি যদি ট্রফি অর্জন করতে পারেন, চ্যাম্পিয়ন হোক, রানার্স আপ হোক, আপনাকে 3 পয়েন্ট পাইতে হবে। আমি যে রিটায়ারমেন্ট নিচ্ছি, এটা জানি মাঠে কোনো প্রভাব না পড়ে আমরা আমাদের যেটা আসলে ম্যাচ খেলা, যেটা আমরা আমাদের বেস্ট ম্যাচটা খেলার ট্রাই করব। আসলে ধন্যবাদ যে আমার টিম আমাকে লাস্ট বিদায়টা 3 পয়েন্ট দিয়ে শুরু হলো, শেষ করলাম আমার ক্যারিয়ারের। আমি আনন্দিত এবং টিমের এই জয় জানি ধারাবাহিকতা থাকে, আমরা শেষ পর্যন্ত জানি একটা ট্রফি অর্জন করতে পারি। ফর্টিসকে তো কিছু দিতে পারি নাই, বাংলাদেশের প্রত্যেকটা ক্লাবকে কিছু না কিছু দিয়েছে। চ্যাম্পিয়ন রানার্স আপ যে ক্লাবে খেলছি, কিছু না কিছু অর্জন ছিল। এই ক্লাব 4 বছর ধরে আমার পাশে ছিল, আমার সাথে ছিল। আমি মনে করি যে এই লিগে আমরা জানি একটা ট্রফি অর্জন করতে পারি, এই আশাটাই রাখি আমার টিমের সবার কাছে। লাল সবুজ জার্সিতে 15 বছরের ক্যারিয়ারে 6 বছর ছিলেন অধিনায়ক। 67 ম্যাচে গোল করেছেন 3টি। ঘরোয়া লিগে প্রায় প্রতিটি দলের হয়ে জিতেছেন শিরোপা। বুট জোড়া তুলে রাখার দিনে কিছুটা আক্ষেপও ছড়ল মামুনুলের কণ্ঠে। জাতীয় দল থেকে বিদায়টা হয়নি মাঠ থেকে। 15 বছর দেশকে দিয়েছি, অনেক বছর ক্যাপ্টেন্সি করছি। দেশের থেকে যেটা পাই নাই, ফর্টিস এফসি সেটা আমাকে দিয়েছে। আমার ক্লাব আমাকে সে গার্ড অফ অনার করেছে। এটা আসলে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এর ঋণ কোনোদিন শোধ করার মতো না, শোধও করতে পারবো না। বাট ক্লাবকে আমি 4 বছর দিয়েছি, 150 ক্লাব আমাকে এই সম্মানটুকু দিয়েছে এবং তারা আমার পাশে থাকবে এটাও বলেছে। এর থেকে আমি মনে করি আমার থেকে হ্যাপি ব্যক্তি বা আমার থেকে লাকি ব্যক্তি আর কে হতে পারে। চেষ্টা করেছি, অফিসিয়ালের বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, প্লেয়ারদের সঙ্গে বলেন, রিলেশন ভালো ছিল। তো আজকে সবাই বলেন, আজকে জামালও একটা পেজে দিয়েছে। আসলে এই ধরনের আমার প্লেয়াররা যে আমার পাশে আছে, ছিল, থাকবে, এটাই আমার স্ট্রেংথ। আমি মনে করি এটাই তাদের ভালোবাসা। আমার অপরচুনিটি থাকলে আমি কি করতে পারি, এটা ডিপেন্ড করবে ফ্যামিলির সঙ্গে কথা বলে ডিসিশন নেওয়া। আমি কি আসলে কি কাজ করব, কোচিং ক্যারিয়ারে আসবো না, এটা ডিপেন্ড করে ক্লাব ম্যানেজমেন্ট। আমার ক্লাব ম্যানেজমেন্ট অলরেডি বলছে আমার পাশে থাকবে। ক্লাব ম্যানেজমেন্ট বলতে পারবে ওনারা আমাকে কি কাজে লাগাইতে পারে। ম্যাচ শেষে সতীর্থদের স্বাক্ষর সম্বলিত 8 নম্বর জার্সির ফটো ফ্রেম তুলে দেওয়া হয় মামুনুলকে। এ সময় সতীর্থরা তাকে নিয়ে উচ্ছ্বাসে মাতেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জয় দিয়ে অধিনায়ক মামুনুল ইসলামকে বিদায় জানালো ফর্টিস এফসি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 3-2 গোলে হারিয়েছে তারা। দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। সহজ জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের উপর চাপ ধরে রেখেছে আকাশী নীলরা। 31 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মামুনুলের স্মরণীয় ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ফর্টিস এফসি। 4র্থ মিনিটে জায়েদ আহমেদ গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন। অবশ্য সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ফর্টিসকে। 11 মিনিটে ওনিয়েকাচি ওকাফোরের গোলে 1-1 হয় স্কোর লাইন। 9 মিনিটে পরই এগিয়ে যায় রহমতগঞ্জ। এবার গোল করেন কোয়াদওয়ান্ড্রু। 2 মিনিট পরই পা ওমারের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ফর্টিস। 3 মিনিট পরে মাঠ ছাড়েন মামিনুল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও স্কোর করেন ওমার। 3-2 গোলের জয় নিশ্চিত হয় ফর্টিস এফসির। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে দারুণ মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যবসায়ী। 130 বছর বয়সী ক্লাব স্কানথর্প ইউনাইটেডের শেয়ার কিনেছেন রোজ রহমান। ভবিষ্যতে তার মালিকানাধীন ক্লাবে খেলার সুযোগ পাবেন বাংলাদেশি ফুটবলাররা। আশায় বুক বাঁধছেন সমর্থকরা। জামাল সমিতের মতো তারকাদেরও স্কানথর্প ইউনাইটেডে নেয়ার দাবি তুলেছেন অনেকেই। মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা, যিনি ফুটবল মহলে রোজ রহমান নামেই বেশি পরিচিত। পৈতৃক নিবাস সিলেটে। ইংল্যান্ডের 130 বছরের পুরানো ক্লাব স্কানথর্প ইউনাইটেডের শেয়ার কিনে রীতিমতো ইতিহাস গড়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এমন গৌরব অর্জন করেছেন ঐতিহ্যবাহী ক্লাবটির কো-ওনার ও ডিরেক্টর। নর্থ লিঙ্কনশায়ারে অবস্থিত স্কানথর্প ইউনাইটেড প্রতিষ্ঠিত হয় 1899 সালে। দীর্ঘ ইতিহাসে ক্লাবটি ব্রিটিশ ফুটবলের বিভিন্ন স্তরে অংশ নিলেও সাম্প্রতিক বছরগুলোতে তীব্র আর্থিক ও প্রশাসনিক সংকটে পড়ে। 2023 সালের শেষ ভাগে মিশেল হার্নেসের নেতৃত্বে ক্লাবটির মালিকানায় বড় পরিবর্তন আসে, যেখানে রোজ রহমান অন্যতম প্রধান অংশীদার হিসেবে যুক্ত হন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্লাবটির ঋণের বোঝা কাটিয়ে উঠে আবারও স্থিতিশীল হতে শুরু করেছে। রোজ রহমানের এই মালিকানা কেবল একটি ব্যবসায়িক বিনিয়োগ নয়, বরং ইংল্যান্ডে বাংলাদেশি ফুটবলারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং উদীয়মান বেশ কিছু তারকাকে ওই ক্লাবে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন রোজ। এমনকি তার এই ক্লাবের সমিত সোমের মতো তারকার যোগ দেওয়ার বিষয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেটা সত্যি হলে লাল সবুজের প্রতিনিধিদের ইউরোপীয় ফুটবলের মূল ধারায় প্রবেশের পথ সুগম হবে। বিদেশি ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগাতে পারবেন প্লেয়াররা। বর্তমানে স্কানথর্প ইউনাইটেড ইংল্যান্ডের ন্যাশনাল লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে চলতি মৌসুমে বেশ ভালো অবস্থানে রয়েছে তারা। রোজ রহমান কেবল ডিরেক্টর হিসেবেই নন, বরং তার পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মর্তুজ প্রপার্টিজের মাধ্যমে ক্লাবের জার্সি স্পন্সর এবং হোম স্টেডিয়ামের গ্যালারির উন্নয়নের কাজেও সরাসরি যুক্ত রয়েছেন। তার এমন কার্যক্রম ব্রিটিশ ফুটবল অঙ্গনে বাংলাদেশিদের অবস্থান দৃঢ় করবে, বাংলাদেশিদের সামর্থ্য ও নেতৃত্বের অনন্য নজির স্থাপন করবে, যা ভবিষ্যতে আরও অনেক প্রবাসী উদ্যোক্তাকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বিনিয়োগ করতে উৎসাহিত করবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গ। সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে এবার থাকছে না কোনো রেলিগেশন লিগ। তবে রেলিগেশন লিগ না থাকলেও টেবিলের তলানিতে থাকা দুটি দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ম্যাচগুলো সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ম্যাচ বাতিল না করে শেষ করা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। ঢাকা সহ 6 ভেন্যুতে হবে ডিপিএল এর মোট 66টি ম্যাচ, চলবে 11 জুন পর্যন্ত। সব শঙ্কা পেছনে ফেলে সোমবার থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ডিপিএল। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্লাবগুলো। এবার প্রতিযোগিতার ফরম্যাটেও এসেছে বড় পরিবর্তন। এবারের মৌসুমের শুরুতে রেলিগেশন লিগ না রাখার কথা জানিয়েছিল সিসিডিএম, তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, অবনমন থাকলেও এবার রেলিগেশন লিগ থাকছে না। এতদিন ডিপিএল এ টেবিলের তলানির 3 দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। তবে 4 মে থেকে শুরু হতে যাওয়া ডিপিএল সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়ায় এবার তা থাকছে না। সুপার লিগও না রাখার কথা আগেই জানিয়েছিল বোর্ড। 66 ম্যাচের লিগে 12 দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার হাতে উঠবে শিরোপা, দ্বিতীয় দল হবে রানার্স আপ, আর টেবিলের তলানিতে থাকা দল দুটি নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।
11 জুন পর্যন্ত হবে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের মাঝখানে থাকবে 2 দিনের বিরতি। প্রথম দিনটা হবে রিজার্ভ ডে। মোট 6 ভেন্যুতে হবে ম্যাচগুলো। বিকেএসপির 2 মাঠ, পিকেএসপি, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাবে হবে বেশিরভাগ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে খেলা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। তবে এর আগের আসরগুলোতে 2 ভেন্যুতে খেলা হলেই লেজে গোবরে অবস্থা হতো দলগুলোর। এবার 6 ভেন্যুতে ডিপিএল এর ম্যাচ আয়োজন করলে নতুন করে সৃষ্টি হতে পারে নানা সমস্যার। পারভিন আক্তার, সময় সংবাদ। ইরান অবশ্যই বিশ্বকাপ খেলবে এবং সেটা যুক্তরাষ্ট্রের মাটিতেই। ফিফা কংগ্রেসে এমন মন্তব্যই করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। দ্রুতই সব জটিলতা কাটিয়ে ফুটবলের মাধ্যমে পুরো বিশ্ব এক হবে বলেও বিশ্বাস করেন তিনি। হোয়াইট হাউসে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে ফিফা সভাপতির মন্তব্যকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এবারের বিশ্বকাপের রেকর্ড 5 মিলিয়ন টিকিট আবেদন পেয়েছেন বলে জানান জিয়ান্নি ইনফান্তিনো। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চেই উঠে এলো বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ইস্যু, ইরানের মেগা আসরে অংশগ্রহণ। বিশ্বকাপ শুরুর আগ থেকেই উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরের এই ইস্যু। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসেও অনুপস্থিত ইরানের প্রতিনিধি দল। কানাডায় প্রবেশ জটিলতায় শেষ পর্যন্ত অংশ নিতে পারেনি তারা। এই জটিল পরিস্থিতির মাঝেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে পরিষ্কার বার্তা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলতে হবে তাদের। শুরুতেই পরিষ্কার করে বলছি, ইরান অবশ্যই 2026 বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে। কারণ খুব সহজ, আমাদের মানুষকে একত্র করতে হবে। ফুটবলই বিশ্বকে এক করে, আমাদের দায়িত্ব সেটাই নিশ্চিত করা। রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা সবকিছু সত্ত্বেও ফিফা তাদের সিদ্ধান্তে অনড়। যদিও ইরান চেয়েছিল বিকল্প ভেন্যু মেক্সিকো, সেই প্রস্তাবও নাকচ করেছে সংস্থাটি। এত কিছু না মানার পরও ইরানের অংশগ্রহণ নিয়ে আত্মবিশ্বাসী ফিফা প্রেসিডেন্ট। ফিফা কংগ্রেস থেকে এই ইস্যু পৌঁছে যায় হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও প্রশ্ন করা হয় ইরান খেললে তার অবস্থান কি। যদি জনি বলে থাকে তাহলে আমি ঠিক আছি। জনি মানে ইনফান্তিনো। আমিও বলি তাদের খেলতে দেওয়া উচিত, খেলুক, সমস্যা নেই। ট্রাম্পের এমন মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক উত্তেজনার মাঝে ইরানের অংশগ্রহণ পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। ইরান চাইলে অংশ নিতে পারবে বিশ্বকাপে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে শেষ পর্যন্ত এই বিশ্বকাপে ইরান খেলবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে কানাডায় কংগ্রেসের বাইরে ইরানকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ইরানের বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এদিকে এবারের বিশ্বকাপের টিকিট থেকে রেকর্ড আয়ের সম্ভাবনা। ইতিহাসে প্রথমবারের মতো 500 মিলিয়নের বেশি টিকিট জমা পড়েছে। আমরা 500 মিলিয়ন টিকিট আবেদন পেয়েছি। আগের 2 বিশ্বকাপ মিলিয়েও ছিল 50 মিলিয়ন। ইতোমধ্যে বাজারে দেওয়া প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। 48 দলের এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ায় আগ্রহ বেড়েছে বহুগুণ। যদিও টিকিটের দাম নিয়ে কিছু সমালোচনা রয়েছে। ফিফার দাবি, ব্যয়বহুল টিকিটের পাশাপাশি সাধারণ দর্শকদের জন্যও রাখা হয়েছে সাশ্রয়ী বিকল্প। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতির হাত না মেলানো নিয়ে ফিফা কংগ্রেসে তৈরি হয় উত্তেজনা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার চেষ্টা করলেও ইসরায়েলি সভাপতির সঙ্গে হ্যান্ডশেকে রাজি করাতে পারেনি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন প্রধানকে। উল্টো কংগ্রেসে নিজের বক্তব্যে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন পিএফএ সভাপতি। এদিকে 2027 সালের মার্চে ফিফা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। একটা মুহূর্তের অপেক্ষা, পুরো হল নিস্তব্ধ। দর্শকদের চোখ আটকে আছে মঞ্চে একটা হ্যান্ডশেক দেখার জন্য। কিন্তু এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। অস্বস্তি পুরো ফিফা কংগ্রেস হলে। কানাডার ভ্যাঙ্কুভারে হয় 76তম ফিফা কংগ্রেস। মঞ্চে ডাকা হয় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলাইমানিকে। ফুটবলকে একতার প্রতীক উল্লেখ করে দুপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ফিফা সভাপতি। মেলাতে বলেন হাত। কিন্তু ইনফান্তিনোর আহ্বান প্রত্যাখ্যান করেন রাজুব। পরিস্থিতি আবারও সামাল দেওয়ার চেষ্টা করেন ইনফান্তিনো। একাধিকবার অনুরোধ করলেও শেষ পর্যন্ত হ্যান্ডশেক আর হয়নি।
ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল, তারপর তাদের সঙ্গে ফিলিস্তিন ফুটবল সভাপতির এমন আচরণ স্বাভাবিকই বটে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলো ইসরায়েলের লিগে খেলা নিয়ে ফিফার কাছে অভিযোগ করেও সমাধান হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। কংগ্রেসে ফিফার কঠোর সমালোচনা করে নিজের বক্তব্যতে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি তোলেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি। যারা আমাদের জনগণের বিরুদ্ধে অন্যায় করছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করা আমার পক্ষে সম্ভব না। আমরা কষ্টে আছি, আমাদের অবস্থান পরিষ্কার। পশ্চিম তীর আমাদের ভূখণ্ডে, তারা সেটা দখল করেছে। আমার প্রশ্ন, এত কিছুর পর ইসরায়েল কি আদৌ ফুটবলে থাকতে পারে? আমরা আইনি প্রক্রিয়াকে সম্মান করি, কিন্তু আমি মনে করি ইসরায়েলকে নিষিদ্ধ এখন সময়ের দাবি। ফিফার এই দ্বিমুখী নীতি বন্ধ হতে হবে। ফিফা সদস্য দেশগুলোর মধ্যে মেলবন্ধন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছেন ফিফা প্রেসিডেন্ট। এমন চেষ্টার যথেষ্ট কারণও আছে। 2027 সালের মার্চে ফিফা নির্বাচন, অংশ নেবেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্টের নির্বাচনী প্রক্রিয়া এখান থেকে শুরু হলো। আমি সম্মানিত 211টি দেশের সদস্যদের জানাতে চাই, আগামী ফিফা নির্বাচনে সভাপতি হিসেবে প্রার্থী হব। চতুর্থবারের মতো নির্বাচন করতে ইতিমধ্যে দক্ষিণ আমেরিকা ও আমেরিকার সমর্থন পেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ইসরায়েল ফিলিস্তিন ফুটবলের সমস্যা মেটাতে পারলে ফিফা প্রেসিডেন্টের সমর্থন বেড়ে যেত আরও কয়েক গুণ। এছাড়া সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে এবারের বিশ্বকাপকেও বিতর্কমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ফিফা প্রেসিডেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হোসে মরিনিও। গেল কদিন ধরেই শোনা যাচ্ছিল ট্রফিলেস মৌসুম কাটানোর শঙ্কায় থাকা রিয়ালের হাল ধরতে যাচ্ছেন 63 বছর বয়সী ক্লাবটির সাবেক এই কোচ। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও নাকি এরই মধ্যে প্রস্তাব দিয়েছিলেন আলোচনার, তবে নীরবতা ভেঙে বিস্ফোরক তথ্য দিলেন মরিনিও। জানিয়েছেন এসব খবর শুধুই গুজব, বাস্তবে এর কোনো ভিত্তি নেই, কারণ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তার সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি। বেনফিকাতেই আরও 1 বছর থাকতে চান বলে জানিয়েছেন হোসে মরিনিও। সাফল্য উপহার দিতে না পারলে কোচের চেয়ারে ভালোবাসার কোনো জায়গা নেই। সাফল্য পেলে হিরো, নয়তো জিরো। এটাই ক্লাব ফুটবলের চিরকালীন রীতি। রিয়াল মাদ্রিদ যেন এই জায়গায় একটু বেশিই কঠোর। বায়ার লেভারকুসেন থেকে দায়িত্ব নিয়ে এসে ঘরের ছেলে শাবি আলোনসো ব্যর্থ হওয়ার পর তাকেও ছেড়ে দেয়নি রিয়াল মাদ্রিদ। অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়াও শুরুটা ভালো করলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মাদ্রিদিস্তারা। লিগ শিরোপার আশাও নেই বললেই চলে। ট্রফিলেস মৌসুম শেষ করার সংখ্যায় দিন গুনছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে দলকে ছন্দে ফেরাতে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ক্লাব কর্তৃপক্ষ। গেল কয়েকদিন ধরে গণমাধ্যমের খবর আবারও হোসে মরিনিওকে কোচ করছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে গোপনে পর্তুগিজ কোচের সঙ্গে আলোচনাও নাকি শুরু করেছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কোচিং পেশায় অভিজ্ঞতায় সমৃদ্ধ এই পর্তুগিজ কোচকে পছন্দের তালিকায় সবার উপরেই রেখেছেন রিয়াল সভাপতি পেরেজ। এই বিষয়ে গেল কয়েকদিন মরিনিওর সঙ্গে যোগাযোগ করা হলেও নিশ্চুপ ছিলেন 63 বছর বয়সী এই কোচ। অবশেষে নীরবতা ভাঙলেন মরিনিও। সেটা শোনার পর রিয়াল সমর্থকদের মন খারাপ হওয়ারই কথা। রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ফুটবলের সঙ্গে বহু বছর ধরে আছি আমি, ঠিক যেমন আপনারাও আছেন। এসবের সঙ্গে আমরা অভ্যস্ত। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আমাকে এখনো কোনো প্রস্তাব বা আলোচনার জন্য ডাকা হয়নি। বেনফিকার সঙ্গে আরো 1 বছর চুক্তি আছে মরিনিওর। 2027 সাল পর্যন্ত সেখানেই থাকতে চান তিনি। 2013 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে 3 বছরের মেয়াদে ক্লাবটিকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ উপহার দিয়েছিলেন মরিনিও। দীর্ঘ 21 বছর আরো অনেক ক্লাবে কাজ করার পর গত সেপ্টেম্বরে বেনফিকায় ফেরেন তিনি। নতুন করে তাকে আবারও ফেরানোর যে গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদে, মরিনিওর এ কথায় তা আবারও চাপা পড়ে গেল। পারভিন আক্তার, সময় সংবাদ। মোহামেদ সালাহর ইনজুরি গুরুতর নয়, এই মৌসুমে আবারও মাঠে ফিরবেন তিনি। লিভারপুলের হয়ে খেলবেন বিদায়ী ম্যাচ। বর্ণাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা দেবে অলরেড। মিশরীয় তারকার ইনজুরি নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ আর্নে স্লট। তার বিশ্বাস, ফিফা বিশ্বকাপেও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। ভক্তদের জন্য সুখবর, মোহাম্মদ সালাহ ফিরছেন লিভারপুলের জার্সিতে আরও একবার। ইংলিশ ক্লাব ফুটবলের দর্শকদের সামনে শেষবার পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াতে। যারা ভেবেছিলেন মৌসুম শেষ হওয়ার আগেই ইনজুরিতে শেষ সালাহর অলরেড অধ্যায়, তাদের অবাক করে দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় মিশরীয় তারকা। যার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, সেই কোচ আর্নে স্লটই জানালেন খবরটা। সালাহ সবসময় কঠোর পরিশ্রম করে, ফিট থাকলেও করে, ইনজুরিতে পড়লেও।
এবারও ব্যতিক্রম নয়। ছোটখাটো ইনজুরি হলে সে অন্যদের তুলনায় দ্রুত ফিট হয়ে ফেরে। এবারও তার ইনজুরি বড় নয়। এই রোববারের ম্যাচে তাকে পাওয়া যাবে না, তবে মৌসুমের একেবারে শেষে তাকে পাওয়ার আশা করছি। অলরেড শিবিরে সম্ভাব্য সবকিছুই জিতেছেন সালাহ। তার ইজিপশিয়ান মেসি হয়ে ওঠা মূলত এখানেই। 9 বছর ধরে ক্লাবটির আক্রমণ ভাগের মূল চরিত্র তিনি। অ্যাটাকিং পজিশনে কয়েক দফা কম্বিনেশন পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি থেকে গেছেন। সেই সালাহকে নিয়েই গুঞ্জন শুরু হয় অ্যানফিল্ডে ভালো নেই, কোচ স্লটের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না। এ নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা ফুটবলার গেল মার্চে অবশেষে বিদায়ই বলে দেন, জানিয়ে দেন লাল জার্সিতে এ মৌসুমটাই শেষ। ভক্তরা অপেক্ষায় ছিলেন ক্লাব কিংবদন্তির বর্নিল্যাক ফেয়ারওয়েলের, কিন্তু গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে তার হ্যামস্ট্রিং চোটে সে স্বপ্ন ভেঙে যায়। এমনকি মিশরের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলা হবে কিনা তা নিয়েও শঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে এদিন স্লটের কথায় যেন হাফ ছেড়ে বাঁচেন মিশরীয় ফ্যানরা। তাকে আবারও পাওয়াটা স্বস্তিদায়ক। আমাদের হয়ে সে মাঠে নামবে, বিশ্বকাপেও খেলবে। তার মতো ফুটবলারের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে আর 4 ম্যাচ বাকি আছে লিভারপুলের। পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পটের দৌড়ে ভালোভাবে আছে তারা। রোববারের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। রেড ডেভিলদের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে 4-এ লিভারপুল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে 5-এ অ্যাস্টন ভিলা। ইউনাইটেড ম্যাচে সালাহ না থাকলেও চেলসি, অ্যাস্টন ভিলা ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে পরবর্তী 3 ম্যাচের মধ্যে এক বা একাধিক ম্যাচে সালাহকে পাওয়াটা হবে লাভজনক। ইজিপশিয়ান গ্রেটও নিশ্চয়ই প্রিয় ক্লাব থেকে হাসি মুখে বিদায় নিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। আসন্ন বিশ্বকাপ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেইমার দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তার সতীর্থ অ্যান্টনি। দ্রুততম সময়ে সান্তোস অধিনায়ক শতভাগ ফিট হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। অ্যান্টনির চোখে মেসি কিংবা রোনালদো নন, নেইমারই বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। আর মাত্র 10 দিন, তারপরই পরিষ্কার হয়ে যাবে আসন্ন বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে কিনা। অংশ নেওয়া দলগুলোকে 11 মের মধ্যে প্রাথমিক তালিকা জমা দিতে হবে ফিফার কাছে। এই 55 জনের তালিকায় সান্তোস অধিনায়ক জায়গা করতে না পারলে আক্ষরিক অর্থেই শেষ হয়ে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার শেষ সুযোগটুকুও। যদিও বিশেষ ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দলে পরিবর্তন আনার বিধান রেখেছে ফিফা, কিন্তু সেটাও হতে হবে প্রাথমিক স্কোয়াড থেকে। কোনো দলেরই এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই নেইমারের আপাতত প্রধান লক্ষ্য কার্লো অ্যানচেলোত্তির 35 কিংবা 55 জনের তালিকায় জায়গা করে নেয়া। আলোচিত এই ফুটবলারের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো মাঝে, যা বিশ্বাস করেন কার্লো নিজেও। তবে এই মাস্টারমাইন্ড কম্প্রোমাইজ করতে নারাজ ফিটনেসের সঙ্গে। এই একটা জায়গাতেই পিছিয়ে নেইমার। সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে সান্তোসের লাস্ট ট্রেনিং সেশন মিস করেছেন তিনি। শারীরিক ক্লান্তি আর ফিটনেস ম্যানেজমেন্টের জন্য খেলবেন না পরের ম্যাচেও। ক্রুশাল মোমেন্টে নেইমারের এমন পরিস্থিতিতে আবারও শঙ্কার মেঘ ভক্ত হৃদয়ে। ইনজুরির কাছে হেরেই কি তবে ব্রাজিল পোস্টার বয়ের খেলা হবে না ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ? এমন অনিশ্চয়তা তৈরি হলেও তার সতীর্থ অ্যান্টনির বিশ্বাস দ্রুতই শতভাগ ফিট হয়ে উঠবেন নেইমার। আমার ক্যারিয়ারের উন্নতির পেছনে নেইমার এবং রোনালদো অনেক সাহায্য করেছে, বিশেষ করে আর্সেনালের বিপক্ষে আমার অভিষেক থেকে। কিন্তু নেইমার অসাধারণ। আমি ওর জন্য সান্তোসের ম্যাচ দেখি, এখনও বোঝা যায় সে আলাদা। আমি সত্যি আশা করি সে শারীরিকভাবে শতভাগ ফিট থাকবে, কারণ এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি নেইমারের প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শাভি হার্নান্দেজ। তার দাবি, লিওনেল মেসির কাছাকাছি তুলনা করার মতো বিশ্বের একমাত্র ফুটবলার নেইমার। তবে অ্যান্টনির কাছে নেইমার তার চেয়েও বিশাল কিছু। ব্রাজিলিয়ান এই উইঙ্গার মনে করেন মেসি কিংবা রোনালদো নন, নেইমারই বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। আমার কাছে মনে হয় নেইমারই সবচেয়ে প্রতিভাবান ফুটবলার যাকে আমি দেখেছি। জাতীয় দলে আমি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাকে দেখলেই বোঝা যায় সে খাঁটি প্রতিভা। বলের সঙ্গে তার সহজাত নিয়ন্ত্রণ সত্যি দারুণ। আমার কাছে সেই সেরা। বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড ঘোষণার ডেডলাইন 1 জুন। তবে কার্লো অ্যানচেলোত্তি ঘোষণা দিয়েছেন 18 মেতেই চূড়ান্ত দল জানিয়ে দেবেন তিনি। এসএম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের উন্মাদনা সবার কাছে পৌঁছে দিতে সমর্থকদের জন্য বিনামূল্যে বিশেষ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানির। খেলা চলাকালীন নিউ ইয়র্কের 5টি প্রশাসনিক অঞ্চলে ফ্যান জোন সহ থাকবে নানা আয়োজন।
ইউএস ওপেনের ভেন্যুতে এবার ফুটবল উন্মাদনায় মেতে ওঠার সুযোগ মিলবে সমর্থকদের। সমর্থকরা যেন নিজেদের সঞ্চয়ে হাত না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট দেখতে পারে, সে লক্ষ্যে এমন সিদ্ধান্ত মামদানির। এদিকে টিকিটের উচ্চ মূল্য সহ নানা কারণে বিশ্বকাপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন সমর্থকরা। জরিপ শেষে এমন খবর প্রকাশ করেছে সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্ব ফুটবলের মহোৎসব, একটি সোনালী ট্রফির জন্য 11 জুন থেকে শুরু হয়ে যাবে 48 দলের লড়াই। তবে অন্য সব আসরের তুলনায় এবার একের পর এক সমস্যায় বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমছে সারা বিশ্বের সমর্থকদের। গণপরিবহনে বাড়তি ভাড়া, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, টিকিটের উচ্চ মূল্যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কমছে সমর্থকদের। ভোগান্তি এড়াতে কদিন আগেই ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার সমর্থকদের যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের ম্যাচ দেখতে যেতে নিরুৎসাহিত করেছিলেন। তবে নানা প্রতিবন্ধকতার মাঝেও সুখবর দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কের 5টি প্রশাসনিক অঞ্চলে থাকবে ফ্যানজোন সহ নানা আয়োজন। বিনামূল্যে খেলা দেখার পাশাপাশি থাকবে কনসার্ট ও বিশেষ খাবারের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার। ইউএস ওপেনের এই ভেন্যুতে বিশ্বকাপ রোমাঞ্চ ছড়াতে চান আয়োজকরা। এছাড়াও বিশেষ আয়োজন থাকবে ম্যানহাটনের রকফেলার সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের পাশের শপিং সেন্টার ও স্টেটেন আইল্যান্ডের মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার আয়োজন করা হবে। কুইন্সের এই আয়োজন 11 জুন থেকে 27 জুন পর্যন্ত বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে অনুষ্ঠিত হবে। ম্যানহাটনে ভক্তরা 6 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত রকফেলার সেন্টারের ফ্যান ভিলেজে খেলা দেখতে পারবেন। ব্রঙ্কসে 13 থেকে 14 জুন ব্রঙ্কস টার্মিনাল মার্কেটে অনুষ্ঠিত হবে। স্টেটেন আইল্যান্ডের বাসিন্দারা 29 জুন থেকে এই আয়োজন উপভোগ করতে পারবেন। 13 জুন থেকে 19 জুলাই পর্যন্ত ব্রুকলিন ব্রিজ পার্কে ব্রুকলিনবাসীরা চমৎকার এই অভিজ্ঞতার অংশ হতে পারবেন। এই আয়োজন শুরুতে বিনামূল্যে করার কথা ছিল না, কিন্তু নানা সমস্যার মাঝেও বিশ্বকাপ যেন সবার কাছে পৌঁছে যায় সে লক্ষ্য থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যেহেতু আমাদের আঙ্গিনায় বিশ্বকাপ হবে, তাই আমরা সবকিছু বিবেচনা করে যতটুকু সম্ভব আয়োজন সহজলভ্য করার চেষ্টা করছি। আমরা 5টি প্রশাসনিক অঞ্চলে বিনামূল্যে ফ্যান ইভেন্টের আয়োজন করব। টিকিটের যে দাম তা একজন শ্রমজীবী মানুষের পক্ষে সহজে খরচ বহন করা সম্ভব নয়, তাই আমরা উদ্যোগ নিয়েছি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক নিউ ইয়র্কবাসী যারা কখনোই খেলা দেখতে যেতে পারতেন না, তারা এখন নিরাপদে একটি জায়গায় গিয়ে ম্যাচ উপভোগ করতে পারবেন। আমি মনে করি প্রত্যেক সমর্থকেরই নিজেদের সঞ্চয়ে হাত না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট দেখতে পারা উচিত। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এই আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মামদানি। এদিকে টিকিটের উচ্চ মূল্যের কারণে বিশ্বকাপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন জার্মানি সহ ইউরোপের অনেক দেশের সমর্থকরা, এমন খবর প্রকাশ করেছে সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালের একটি টিকিটের দাম $2,030 থেকে $6,370 পর্যন্ত, যা কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের ফাইনালের তুলনায় অনেক বেশি। সেখানে টিকিটের দাম ছিল $206 থেকে $1,600 পর্যন্ত। নিরাপত্তা সহ আরও অনেক ইস্যুতে সমর্থকরা নিরুৎসাহিত হচ্ছেন বলেও জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ নির্ধারণী টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই শনিবার। জিতলেই 20 ওভারের ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক হবেন লিটন। শেষ ম্যাচেও অপরিবর্তিত স্কোয়াড। ক্রীড়াঙ্গনে প্রতিভার খোঁজে বাংলাদেশ। শনিবার দেশ জুড়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেটে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং 21 বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মামুনুল ইসলাম। বিদায় বেলায় ক্লাব ও সতীর্থদের ভালোবাসায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফর্টিসের সঙ্গে যুক্ত থাকার আভাস। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।